হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের টপিক হলো আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট বাই এমিলি ডিকিনসন। কবিতাটির ব্যাখ্যা শুরু করার আগে কবিতার কাঠামো সম্পর্কে জেনে নেব। কবিতাটিতে 3টি স্তবক রয়েছে আর প্রত্যেকটি স্তবকে 4টি করে লাইন আছে। মোট 12 লাইনের কবিতা, খুবই ছোট একটা কবিতা, বাট এই কবিতার ইনার মিনিং অর্থাৎ অভ্যন্তরীণ অর্থ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার কবিতাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। এটি একটি নারীবাদী কবিতা, কারণ এমিলি ডিকিনসন একজন নারীবাদী কবি আর তিনি 19বিংশ শতাব্দীতে পুরুষতান্ত্রিক সমাজে নারীর ভূমিকা কেমন ছিল তা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এখানে আলোচ্য কবিতায় আমেরিকান কবি এমিলি ডিকিনসন দুটি স্টেট অর্থাৎ দুটি অবস্থার মধ্যে তফাৎ দেখিয়েছেন। এবার জেনে নেব দুটি স্টেট বা অবস্থা কি। কবিতার শিরোনামের মধ্যেই দুটি অবস্থা বিদ্যমান। প্রথম স্টেট বা অবস্থা হলো ওয়াইফ অর্থাৎ স্ত্রী, আর দ্বিতীয় স্টেট বা অবস্থা নির্দেশ করছে ড্যামজেল অর্থাৎ কুমারী অবস্থা। এখানে দ্যাটের ব্যবহার দ্বিতীয় অবস্থাকে ইঙ্গিত করেছে। বাকি কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করলেই বোঝা যাবে। তাহলে চলো শুরু করা যাক। স্টানজা 1, I am wife, I have finished that। প্রথম স্তবকের প্রথম লাইনেই এমিলি ডিকিনসন ঘোষণা করেছেন যে আই এম ওয়াইফ অর্থাৎ আমি স্ত্রী। কিন্তু বলে রাখা ভালো যে বাস্তবে তিনি অর্থাৎ এমিলি ডিকিনসন বিয়ে করেননি। এখানে তিনি নিজেকে ওয়াইফ হিসাবে ইম্যাজিন অর্থাৎ কল্পনা করেছেন। আই হ্যাভ ফিনিশড দ্যাট আদার স্টেট। এই লাইনে দ্যাট আদার স্টেটের মাধ্যমে দ্বিতীয় অবস্থা অর্থাৎ কুমারী অবস্থার উল্লেখ করা হয়েছে। তিনি নিজের বিবাহের পূর্ববর্তী পর্যায়কে সমাপ্ত করেছেন আর তাই তিনি একজন স্ত্রী হয়ে কবিতার সূচনা করেছেন। আই এম জার, আই এম ওম্যান নাও। জার শব্দের অর্থ বিরাট ক্ষমতাসম্পন্ন রাজা। এই শব্দের প্রয়োগ পুরুষের উদ্দেশ্যে করা হয়ে থাকে, কিন্তু এখানে তিনি নিজের উদ্দেশ্যে ব্যবহার করেছেন আই এম জার বলে। আসলে তিনি এই জার শব্দের দ্বারা জারের স্বাধীনতাকে আলোকপাত করতে চেয়েছেন। আই এম ওম্যান নাও। একজন শাসক যেমন স্বাধীনভাবে শাসন করতে সক্ষম, তাকে কারো বাধা নিষেধ মানতে হয় না, সেই রকমই একজন তরুণীর জীবন। সম্পূর্ণ রাজার মতো স্বাতন্ত্র্য না থাকলেও কিঞ্চিত স্বাধীনতা অবশ্যই একজন যুবতীর থাকে, আর সেই সামান্য স্বাচ্ছন্দ্যকেই তিনি জারের সমান বলে মনে করেছেন। এই আলোচ্য লাইনে জারের সি ক্যাপিটাল, অন্যদিকে ওম্যানের ডব্লিউ ক্যাপিটাল ব্যবহার করেছেন এমিলি ডিকিনসন, কারণ তিনি বোঝাতে চেয়েছেন অবিবাহিতা স্ত্রী জারের জীবন কাটাতে পারে, কিন্তু বিবাহিতা স্ত্রীর সেই সুযোগ থাকে না। একজন অবিবাহিতা স্ত্রী জার হয়ে জীবন উপভোগ করার ঝুঁকি নিতে পারে, কিন্তু বিবাহিতা স্ত্রীর জীবনে জারের ভূমিকা পালন করে তার স্বামী, কারণ স্ত্রী স্বামীর উপর সমস্ত দিক দিয়ে নির্ভরশীল। ইটস সেফার সো। এখানে বিবাহিতা স্ত্রীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন যে বিয়ে একটা নিরাপদ স্থায়ী অবস্থা, কারণ 19বিংশ শতাব্দীতে মেয়ে মানে বাচ্চা, বিয়ে, সংসার, এটাই তখনকার সমাজের কাছে গ্রহণযোগ্য বিষয় ছিল। কারণ বিয়ে করে তখন বিবাহিতা মহিলা সম্পূর্ণরূপে তার স্বামীর ওপর নির্ভরশীল। স্বামী তার স্ত্রীর সমস্ত ভরণপোষণের ব্যবস্থা করবে। তাই অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিয়ে সেফ। আসলে এমিলি ডিকিনসন সার্কাস্টিক গেস্টার অর্থাৎ ব্যঙ্গাত্মক সংকেত দিয়েছেন এই লাইনে। হাউ অড দ্য গার্লস লাইফ লুকস বিহাইন্ড দিস সফট এক্লিপস। দ্বিতীয় স্তবকের প্রথম লাইনে আবারও গার্লের জি ক্যাপিটাল ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি প্রথম লাইনে বিয়ের আগের পর্যায়ের উল্লেখ করেছেন, যেখানে দ্বিতীয় লাইনে এক্লিপসের ই ক্যাপিটাল ব্যবহার করে এমিলি ডিকিনসন বিবাহিত জীবনকে ইঙ্গিত করেছেন। হাউ অড দ্য গার্লস লাইফ লুকস। অবিবাহিতা স্ত্রীর জীবন কতটা বিতর্কের। বিহাইন্ড দিস সফট এক্লিপস। যখন এমিলি ডিকিনসন বিবাহিতা মহিলার দৃষ্টিকোণ থেকে অবিবাহিতা মহিলার জীবনকে বিচার করছেন। আই থিঙ্ক দ্যাট আর্থ ফিলস সো। এখানে এমিলি ডিকিনসন মনে করেছেন যে অবিবাহিতা স্ত্রীর জীবনের অবস্থা
আর্থ অর্থাৎ পৃথিবীর স্বরূপ। এখানে ইম্যাজিনারি সেন্স প্রকাশ পেয়েছে। যেমন পৃথিবীতে নানা ধরনের প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিবাদের উল্লেখ বিদ্যমান, তেমনি অবিবাহিতা স্ত্রীর জীবন ঊনবিংশ শতাব্দীতে ছিল যথেষ্ট বিতর্কমূলক, কারণ তৎকালীন সমাজে অবিবাহিতা মহিলাদের খুবই তিরস্কার শুনতে হতো। টু ফোকস ইন হেভেন নাও, এখানে হেভেনের এইচ ক্যাপিটাল, যা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে তা হল হেভেনের মাধ্যমে বিবাহিতা স্ত্রীর জীবনকে স্বর্গের ন্যায় বলে তিনি ব্যক্ত করেছেন। কারণ বিয়ে মানে একটা নিরাপদ, স্থায়ী অবস্থা, যা 19th সেঞ্চুরির সমাজ ব্যবস্থায় সম্পূর্ণ সন্তোষজনক পরিস্থিতির পরিচয় বহন করে। উপরন্তু বিবাহিতা স্ত্রীকে অবিবাহিত স্ত্রীর মতো সমাজের কাছে নানা প্রকার কটূক্তি শুনতে হয় না। এক প্রকারে বিবাহিতা স্ত্রী সমাজের চোখে সম্মানের অধিকারী। দিস বিং কমফর্ট, বিবাহিতা স্ত্রীর জীবন যদি স্বর্গীয় হয় তাহলে তা অবশ্যই আরামদায়ক, কারণ সেই পর্যায়ে বিবাহিতা স্ত্রী সমস্ত প্রকার নিন্দাজনক বাক্যের হাত থেকে মুক্তি পাচ্ছে, তাকে বাইরের জগতের পাষাণ লোকজনের সম্মুখীন হতে হচ্ছে না। দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেইন, তাহলে বিয়ের আগের অবস্থা মহিলাদের জন্য নিঃসন্দেহে কষ্টকর, কারণ ঊনবিংশ শতাব্দীতে মহিলাদের জীবন ছিল সমাজে অতি সীমাবদ্ধ। তাদের পরনির্ভর হয়ে জীবনযাপন করতে হতো, তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ ছিল না। তাই এমিলি ডিকিনসন বিয়ের পরের পর্যায়কে স্ত্রীদের জন্য হেভেন, সেফার, কমফর্ট বলে উল্লেখ করেছেন, আর বিবাহ পূর্ববর্তী পর্যায়কে পেইন, আর্থ, অড এইসব শব্দের দ্বারা বিবেচনা করেছেন। বাট ওয়াই কম্পেয়ার, কিন্তু তুলনা করে কি ফায়দা? অর্থাৎ অবিবাহিতা স্ত্রীর ভালো মন্দের সাথে বিবাহিতা স্ত্রীর পর্যায়কে এখন তুলনা করার যুক্তি বৃথা, তাই তিনি বোঝাতে চেয়েছেন, যা শেষ লাইনে আরও স্পষ্টরূপে প্রকাশ করেছেন এমিলি ডিকিনসন, আই এম ওয়াইফ, স্টপ দেয়ার। আমার পরিচয় একজন স্ত্রী, বাস এইটুকুই। এটাই যখন সত্যি, তাহলে এখানে বিরাম লাগানো উচিত চিন্তা ভাবনায়, কারণ বিবাহিতা স্ত্রীর স্বাধীনতা নেই, তাকে তার স্বামীর রুচিতে চলতে হবে, তাই তার এইসব চিন্তা বৃথা। কবিতাটি এখানেই শেষ হলো। এবার কবিতাটির স্টাইল দেখে নেব। এখানে আলোচ্য কবিতায় এমিলি ডিকিনসন বেশ কিছু ক্যাপিটাল শব্দের ব্যবহার করেছেন বাক্য চলাকালীন, যা বিশেষ অর্থের পরিচয় উপস্থাপন করে, যেমন ওয়াইফ, এক্লিপস, হেভেন এবং পরিশেষে স্টপ। এই শব্দগুলি বিবাহিত স্ত্রীর পর্যায়কে ইন্ডিকেট করেছে। অন্যদিকে ওমেন, জার, গার্ল এই শব্দগুলো অবিবাহিত স্ত্রীর পর্যায়কে সাজেস্ট করেছে। এই যাবতীয় শব্দের বিশেষত্ব প্রকাশ করতে এমিলি ডিকিনসন এই শব্দগুলির প্রথম বর্ণ ক্যাপিটাল ব্যবহার করেছেন। এছাড়াও তিনি বেশ কিছু ড্যাশ প্রয়োগ করেছেন, যা তার কবিতাকে এক অন্যতম রচনা কৌশল বা স্টাইল প্রদান করে। তার যুগে তার কবিতা লেখার অনন্য স্টাইল অতুলনীয় বলে বিবেচিত হয়। এছাড়াও তিনি তার কবিতাগুচ্ছ প্রকাশিত করার উদ্দেশ্য নিয়ে লেখেননি, তবে তার মৃত্যুর পর তার কবিতার প্রথম লাইনকেই তার কবিতার শিরোনাম হিসাবে চয়ন করা হয়। এমিলি ডিকিনসন ইজ বেস্ট নন ফর হার ইউজ অফ স্লান্ট রাইম। এবার স্লান্ট রাইম কি সেটা একটু জেনে নিই। কবিতায় শব্দের চয়ন কাছাকাছি হলেও ছন্দের দিক থেকে মিল আংশিক বা অসম্পূর্ণ থেকে যায়। এই ধরনের রাইমকে আবার হাফ রাইম, ইমপারফেক্ট রাইম বা নিয়ার রাইমও বলা হয়ে থাকে। কবিতাটাকে সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।